আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ডেইলি 1 আওয়ার ইংলিশের আজকের এই ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ ইকুয়াল গ্রামার এই বই থেকে। আজকে আমি আপনাদের সঙ্গে এই বই থেকে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। আমি আশা করছি আপনারা যারা ক্লাসটি দেখছেন, যাদের বেসিক একদমই দুর্বল, আপনাদের জন্য এই ক্লাসটি বেসিক থেকে অ্যাডভান্সে ইনশাআল্লাহ যেতে পারবেন। সেই সঙ্গে আরেকটি বিষয়, আমাদের ডেইলি 1 আওয়ার ইংলিশের সিরিজের দ্বিতীয় বই পার্টস অফ ফিজিক্যাল গ্রামার বইয়ের প্রি অর্ডার চলছে, আপনারা চাইলে প্রি অর্ডার করতে পারেন। ওকে, আজকের আলোচনার টপিক হচ্ছে স্ট্রাকচার অফ সেন্টেন্স, বাক্যের গঠন, কিভাবে একটা বাক্য গঠন হয়। প্রাথমিক উপাদানগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব কিভাবে একটা সেন্টেন্স গঠন হয়। প্রথম কথা হচ্ছে কিভাবে গঠন হয়। সাধারণত একটা সেন্টেন্সে ভার্ব থাকবেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সেন্টেন্সে অবশ্যই ভার্ব থাকবে, কখনো অবজেক্ট থাকে কখনো নাও থাকে। আবার সাবজেক্ট ছাড়া কোনো সেন্টেন্স গঠন হয় না। আমরা অনেক সময় দেখি ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না, বাট ওই জায়গায়ও সাবজেক্ট থাকে, ইউ সেটা উজ্জ্ব থাকে। তাহলে আমরা এখানে দেখলাম যে অবজেক্ট এবং ভার্ব লাগবে একটা সেন্টেন্স মেকিং হতে। সাবজেক্ট অর্থ কি কর্তা, অবজেক্ট অর্থ কর্ম এবং ভার্ব অর্থ কি ক্রিয়া। এইগুলো নিয়েই হচ্ছে সেন্টেন্স, এবং এই সেন্টেন্সের গঠনের উপর ডিপেন্ড করবে যে একটা বাক্য কেমন হবে, এবং বাংলা থেকে ইংরেজি করার যে একটা টেকনিক, এটা আমরা আজকে শিখে ফেলবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাক্যের গঠন, কর্তা কর্ম ক্রিয়া, এটা হচ্ছে বাংলা বাক্যের গঠন। আর ইংরেজি বাক্যের গঠন হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে এই বাংলা এবং ইংরেজি বাক্যের মাঝে পার্থক্য কোথায়? ভার্বে। ইংরেজি বাক্যের বাংলা বাক্যের ভার্ব থাকে শেষে, কিন্তু ইংরেজি বাক্যের ভার্ব থাকে সাধারণত সাবজেক্টের পরেই। কিন্তু ইংরেজি বাক্যের ভার্ব কি সাবজেক্টের পরে থাকে না। সাধারণত যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্টের পরে কে থাকে? ভার্ব থাকে বাংলা বাক্যে। তাহলে যদি আপনাকে বলা হয় ইংলিশ থেকে বাংলা করেন, তাহলে বলেন তো আপনি ইংরেজি বাক্যের যে ভার্ব থাকে সেই ভার্বের অর্থটা কখন করবেন? অবশ্যই বাংলা বাক্যের শেষে। আমরা এটা অনেকে জানি না, আর আমরা অধিকাংশ 99.99% স্টুডেন্ট সঠিকভাবে একটা সেন্টেন্সকে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা করতে পারি না, বিধায় আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দুর্বল। আপনাদের অনেকেই আশা দিবে যে 5 ক্লাসে 1 মিনিটে 2 মিনিটে ফ্রি হ্যান্ড রাইটিং শেষ। এটা কোয়াইট ইম্পসিবল অন দ্য বিহেল্প অফ এনি স্টুডেন্টস। ওকে, ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে গেলে আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে বেসিক এলিমেন্টসগুলো কি কি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের। আজকের এই ক্লাসটি থেকে অনেক কিছু জানতে পারবেন, অবশ্যই লেগে থাকতে হবে ক্লাসের পেছনে। তাহলে যা আপনাকে ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি করতে সাহায্য করবে, আমি একটু আগে যে কথাটা বললাম, যদি আপনি বাক্যের গঠনের পার্থক্যটা বুঝে থাকেন। এখন বাংলা একটা বাক্য দেখি, ফুয়াদ একটি বই পড়তেছে। তাহলে এটা বাংলা বাক্য, এখানে খেয়াল করেন এই যে পড়তেছে এটা হচ্ছে ক্রিয়া, যেটা ইংলিশে বলা হয় ভার্ব। কোথায় বসেছে? বাক্যের শেষে, বাংলা বাক্যের কোথায়? অবজেক্টের পরে। আবার ফুয়াদ ইজ রিডিং আ বুক, এখানে কিন্তু ইংরেজি বাক্যে ভার্ব কোথায় বসেছে? বাক্যের মাঝে, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের মাঝে। আমি বেসিক একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। তাহলে ফুয়াদ এখানে সাবজেক্ট বাংলা বাক্যে, ইংরেজি বাক্যে ফুয়াদ সাবজেক্ট। আর একটি বই হচ্ছে বাংলা বাক্যের কর্ম, আর ইংরেজি বাক্যের হচ্ছে অবজেক্ট। আর এই যে দুই বাক্যেরই খেয়াল করেন, পড়তেছে ইজ রিডিং, দিস ইজ ভার্ব। আমি আশা করছি আপনারা এই যে বাংলা এবং ইংরেজি বাক্যের গঠনের যেই পার্থক্য, এটা আপনারা বুঝতে পেরেছেন। এটা সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। আমরা একটু পরবর্তী আলোচনায় যাই। বাংলা এবং ইংরেজি বাক্যের গঠনের পার্থক্য হলো বাংলা বাক্যের ভার্ব বা ক্রিয়া থাকে শেষে, কিন্তু ইংরেজি বাক্যের ক্রিয়া থাকে কোথায়? মাঝে। সাধারণত মাঝে আমি এই জন্যই বলি যে এটা অবজেক্ট যদি থাকে। ওকে, এখন অনুবাদের মূল মন্ত্র, বাংলা থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে অনুবাদ যে আমরা করব, এটার মূল মন্ত্রটা আসলে কি, এটা আমরা এখন শিখব। ইংরেজি থেকে বাংলা করার জন্য বাংলা বাক্যের গঠন অনুসরণ করতে হবে। কি করতে হবে? আবারও বলছি, ইংরেজি থেকে বাংলা করার সময় বাংলা বাক্যের কি, বাংলা করার সময় বাংলা বাক্যের গঠন অনুসরণ করতে হবে। আমরা একটু আগে দেখলাম বাংলা বাক্যের গঠনে কি থাকে? প্রথমে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব থাকে। ওকে, এখন এখানে খেয়াল করি, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপারথাইড। এই বাক্য একটা একটু বড় বাক্য, এটা অনেকের কাছে অনেক দুর্বোধ্য হবে,
ইংরেজি থেকে বাংলা করার ক্ষেত্রে। কিন্তু দেখেন আমি আপনারা একটু মনোযোগ দেন এখানে, তাহলে এই বাক্যটাকে আপনারা ইংরেজি থেকে খুব সহজেই বাংলা করতে পারবেন। তাহলে এখানে খেয়াল করেন সাবজেক্ট কোনটা, আগে আমাদের সাবজেক্ট অবজেক্ট নির্ণয় করে শিখতে হবে। আমরা এটার পরবর্তী ক্লাসে আমরা দেখব কি যে কিভাবে সাবজেক্ট অবজেক্ট ভার্ব নির্ণয় করতে হয়। আর আমি প্রিভিয়াস ক্লাসেও আপনাদের দেখিয়েছি যে এই যে বাক্য গঠনের উপাদান, এটাতেও আমি দেখিয়েছি প্রিভিয়াস ক্লাসে যে কিভাবে সাবজেক্ট অবজেক্ট ভার্ব নির্ণয় করতে হয়। আপনারা চাইলে ওই ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন। এখানে সাবজেক্ট হচ্ছে নেলসন ম্যান্ডেলা আর ভার্ব হচ্ছে গাইডেড। তাহলে অবজেক্ট কোনটা? আমরা অবজেক্টটাকে পুরোটাই ধরবো। ভার্বের পরে যতটুকু অংশ আছে এটা হচ্ছে প্রেডিকেট, মানে ভার্বের পর থেকে যতটুকু অংশ আছে এটা হচ্ছে প্রেডিকেট সাবজেক্ট ছাড়া। আর প্রেডিকেট অংশের অর্থ করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে সাবজেক্টের অর্থ করব, তারপরে কোথায় যাব? বাক্যের শেষে কোথায় কোথায় প্রেপোজিশন আছে এটা খুঁজে বের করব। প্রেপোজিশন। তাহলে প্রথমে আমরা কি করব? বাংলা বাক্যের সাবজেক্টের অর্থ করব, আর ইংরেজি বাক্যের সাবজেক্টের অর্থ করব এবং দেখব এটার শেষে কোথায় কোথায় প্রেপোজিশন আছে। ভার্বের পরে শেষে থেকে প্রেপোজিশন থেকে অর্থ করতে করতে ভার্বের কাছে আসবো, এবং ভার্ব কোথায় করব? বাংলা বাক্যের শেষে। ওই যে একটু আগে বললাম বাংলা বাক্যের ভার্ব কোথায় থাকে? শেষে। এখন দেখি নেলসন ম্যান্ডেলা, তারপরে কি হবে? অ্যাফারথিভ মানে বর্ণবাদ, আর অফ শব্দের অর্থ হচ্ছে এর। তাহলে অফ শব্দের অর্থ কি? এর। তাহলে নেলসন ম্যান্ডেলা বর্ণবাদের, ফ্রম মানে থেকে, ফ্রম মানে কি? ফ্রম মানে হচ্ছে থেকে। ফ্রম মানে কি ভাই? ফ্রম মানে হচ্ছে থেকে। তাহলে কি হবে? নেলসন ম্যান্ডেলা বর্ণবাদের শিকল থেকে, এখানে এই যে দক্ষিণ আফ্রিকাকে, গাইডেড মানে কি? পরিচালনা করা, কিন্তু গাইডেড আছে পাস্ট টেন্স হবে, তম ল হবে। তাহলে সম্পূর্ণ অর্থটা আবার দেখি। নেলসন ম্যান্ডেলা বর্ণবাদের শিকল থেকে দক্ষিণ আফ্রিকাকে পরিচালনা করতেন। অর্থ কি হয়েছে? একদম অ্যাপ্রোপ্রিয়েট এবং সঠিক একটা অর্থ আমরা করতে পারি। তার কি হয়েছে? আমি এখন আপনাদের বলি, যেই কথাটা বললাম এখানে লিখিত আকারে দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে বিষয়টি। সবাই একটু খেয়াল করি আমরা, যে প্রথমে বাক্যের সাবজেক্টের অংশের অর্থ করতে হবে, তারপরে ভার্বের পরের অংশ অর্থাৎ অর্থ করতে হবে শেষের প্রিপোজিশন থেকে, যেটা আমি করেছি এখানে আপনারা বুঝতে পারতেছেন। তারপরে শেষের প্রিপোজিশন থেকে অর্থ করতে করতে ভার্বের কাছে আসতে হবে, এই ভার্বের অর্থ করতে হবে বাক্যের শেষে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। এই ছিল আমাদের এক্সাম্পল। তাহলে আমি পুরো বাংলা বাক্যটা একটু দেখি, তাহলে আমাদের কাছে হয়তো বুঝতে আরো সুবিধা হবে। নেলসন ম্যান্ডেলা বর্ণবাদের শিকল থেকে দক্ষিণ আফ্রিকাকে পরিচালনা করতেন। অর্থ কি করা খুব কঠিন না? আমাদের যদি একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে যাই, তাহলেই কিন্তু আমরা তাহলেই ইংরেজি ভালো বুঝতে পারবো। আমাদের পার্টস অফ ফিজিক্যাল গ্রামার এত সুন্দর করে সাজানো আছে, মাত্র 250 পেজের বই। আমার মনে হয় যে 250 পেজ আপনাকে বিসিএস পর্যন্ত নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। ওকে, এখন সাবজেক্ট এবং অবজেক্ট কিভাবে নির্ণয় করতে হয় এখন এটা দেখব। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লোজ এবং প্রোনাউন বাক্যের সাবজেক্ট হতে পারে এবং অবজেক্টও হতে পারে। তাহলে অন্য কোনো পার্টস অফ স্পিচ বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে না। ওকে, এখন খেয়াল করি বাক্যে অর্থাৎ ভার্বকে যদি আমরা হু বা কে দ্বারা প্রশ্ন করি, তাহলে কি যে উত্তর পাওয়া যায় সেই উত্তরটা কি হবে? সাবজেক্ট। তাহলে কি দ্বারা প্রশ্ন করতে হবে? হু দ্বারা। আর ভার্বকে যদি আমরা হট বা হুম দ্বারা প্রশ্ন করি, তাহলে কি পাওয়া যাবে? যে উত্তর পাওয়া যাবে সেটাই হচ্ছে অবজেক্ট। ওকে, এখন আমরা একটু খেয়াল করি, উদাহরণ দেখি। ইভা নোস দ্য ইম্পর্টেন্স অফ গ্রামার সামারি। এই গ্রামার সামারিটা আমাদের পার্টস অফ ফিজিক্যাল গ্রামারের 1 থেকে 40 পেজ পর্যন্ত আছে। তাহলে এখানে অ্যাজ এ সাবজেক্ট ইভা কিন্তু একটা নাউন। ওই যে বলেছিলাম নাউন এবং প্রোনাউন বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট হতে পারে। তাহলে এখানে খেয়াল করেন, হু ডাজ নো দ্য ইম্পর্টেন্স অফ গ্রামার সামারি। তাহলে গ্রামার সামারির গুরুত্ব কে জানে? উত্তর কি আসতেছে? উত্তর আসতেছে হচ্ছে ইভা। তার মানে কি? ইভা এখানে সাবজেক্ট। তাহলে আমি আবার বলছি, হু দ্বারা প্রশ্ন করে কিন্তু কখনোই অন্য কোনো পার্টস অফ স্পিচ পাওয়া যাবে না। যেই পার্টস অফ স্পিচটা বের করা যাবে সেটা হয় নাউন হবে, নাই প্রোনাউন। তাহলে ইভা কি কখনো নামের পরিবর্তে বসেছে? না, এটা একটা নাম। ওকে, তাহলে হোয়াট ডাজ ইভা নো? ইভা কি জানে? তাহলে ইভা কি জানে? দ্য ইম্পর্টেন্স অফ গ্রামার সামারি। তাহলে এই অংশটুকুই হচ্ছে অবজেক্ট এবং এটা একটা নাউন ফ্রেজ। ওই যে একটু আগে আমরা দেখলাম না যে নাউন ফ্রেজ, নাউন ক্লোজ, এগুলো কি হতে পারে? অবজেক্টও হতে পারে, সাবজেক্টও হতে পারে। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার, সেটা হচ্ছে
হট এবং হু এবং হোম দ্বারা প্রশ্ন করে অন্য কোনো পার্টস অফ স্পিচ পাওয়া যায় না। এই কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখন আমরা অ্যাডভার্ব পড়ব সেই ক্ষেত্রে কিন্তু এখানে আসবে। অনেক সময় আমরা ভার্বকে প্রশ্ন করব কি দিয়ে, হোয়ার দ্বারা, তারপরে হচ্ছে হোয়েন দ্বারা। এগুলো প্রশ্ন করলে কিন্তু অবজেক্ট পাওয়া যায় না। এগুলো এই হোয়েন, হোয়ার, হাউ মেনি, হাউ মাচ, এই সকল ওয়ার্ড দ্বারা যে প্রশ্ন করে যেই ওয়ার্ড শব্দটি পাওয়া যায় সেটা সাধারণত হয় অ্যাডভার্ব। আমরা পরবর্তী আলোচনাগুলো দেখবো ইনশাল্লাহ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ক্লাসটি খুব ভালোভাবে উপভোগ করার জন্য। থ্যাংকস ফর এনজয়িং টুডেস ক্লাস মাই ডিয়ার স্টুডেন্টস। ইনশাআল্লাহ আই উইল মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম।